তো কাল ভৈরবের অন্ধকার গুহা, তার হাতে একটা সাধারণ কালো তীর। বোকা অরুণ ভেবেছে সে আমার গুপ্তচরকে বন্দি করে খুব বড় একটা জয় পেয়ে গেছে। সে তো জানে না কাল ভৈরবের একটা সাধারণ চালও কত ভয়ঙ্কর হতে পারে। অরুণকে আমি এমন একটা ভয়ের মধ্যে ফেলবো যে সে নিজেও প্রাসাদের ভেতরে দিশেহারা হয়ে পড়বে। কাল ভৈরব চিঠির দিকে তাকিয়ে কুটিল হাসি হাসে। সে চিঠিতে এমন একটা কথা লিখেছে যা কাল ভৈরব একা গুহায় বিকট শব্দে অট্ট হাসি হাসছে। তার এক হাতে খাদ্য ভাণ্ডারে সেই রাজকীয় চাবিটা জল করছে। সর্বনাশ হয়ে গেছে ক্যাবলা, এই দেখ ভান্ডারের ঘরের বড় তালাটা ভাঙা অবস্থায় মাটিতে পড়ে আছে রে। আর দরজার আসল চাবিটা গায়েব। কেউ তো দরজার তালা ভেঙে তাদেরকে সবকিছু আমাদেরকে খুলে বলা উচিত। পিতামাতা তো সবসময় সন্তানের জন্য চিন্তা করবেনই। আমার আসার সময় উচিত ছিল তাদেরকে সবকিছু জানিয়ে দেবে। প্রাসাদের পেছনের প্রধান জলকূপ। যোগুবাবু এবং ভ্যাবলা দ্রুত সেখানে ছুটে আসে কূপের অবস্থা দেখার জন্য। কূপের চারপাশটা বেশ নিরিবিলি। যোগু কাকা, ভালো করে দেখুন তো জালের ভেতরে কেউ কিছু মিশিয়ে দিয়েছে কিনা। কালো ভৈরব যে চিঠিটা পাঠিয়েছে সেটা তো মিথ্যে হতে পারে, শুধু আমাদের ভয় দেখানোর জন্য। ভ্যাবলা, কাল ভৈরব মিথ্যে হুমকি দেওয়ার পাত্র নয়। তুমি একটু ভালো করে দেখো মাটিতে কোনো পায়ের ছাপ বা অন্য কিছু পড়ে আছে কিনা। আমাদের খুব সতর্ক হয়ে বুঝতে হবে। যোগু কাকা, এদিকে আসুন। এই দেখুন কূপের ঠিক পাড়ের কাছে মাটিতে কিছু একটা কালো রঙের পাতার গুঁড়ো পড়ে আছে। এগুলো তো সাধারণ গাছের পাতা নয়, কেমন একটা অদ্ভুত বুনো গন্ধ বেরোচ্ছে এখান থেকে। তুমি ঠিক ধরেছো ভ্যাবলা, এই কালো পাতার গুঁড়োয় প্রমাণ করছে যে কাল ভৈরবের কোনো লোক সত্যি এই কূপের কাছাকাছি এসেছিল। ওরা শুধু সুযোগের অপেক্ষায় আছে। আমাদের এক্ষুনি এর একটা শক্ত ব্যবস্থা নিতে হবে গো। জলের কূপের কাছে রাজা অরুণ এসে পৌঁছয়। তিনি কূপের চারপাশের অবস্থা দেখে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। বাবা, আমি চিঠির কথা ভেবে এখানে চলে এলাম। কালো পাতার গুঁড়ো দেখে বুঝতে পারছি কাল ভৈরব যা বলেছে তা সত্যি করার চেষ্টা করবে, কিন্তু তার হুমকিতে ভয় পেয়ে আমি বিকলকে কিছুতেই মুক্তি দেব না। কিন্তু রাজপুত্র, আমরা যদি জলের কূপ রক্ষা করতে না পারি তবে তো কাল ভৈরব সত্যি তো রস মিশিয়ে সব জল নষ্ট করে দেবে। তখন আমরা প্রাসাদের এত মানুষের জলের ব্যবস্থা কোথা থেকে করবো গো? বাবা, এই শয়তানকে আমরা জল নষ্ট করার কোনো সুযোগই দেব না। ভ্যাবলা, তুমি এক্ষুনি প্রাসাদের কাঠ মিস্ত্রিদের ডেকে আনো। এই কূপের মুখের মাপে একটা ভারী কাঠের ঢাকনা তৈরি করো। সেই ঢাকনা দিয়ে আমরা এই কূপটা শক্ত করে বন্ধ করে রাখবো, যাতে কেউ বাইরে থেকে এর ভেতরে কিছু মেশাতে না পারে। যখন জল তোলার দরকার হবে শুধু তখনই প্রহরীদের পাহারায় ঢাকনা খোলা হবে। এটা আপনি একদম ভালো কথা বলেছেন অরুণ দাদা। ভারী কাঠের ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে রাখলে কাল ভৈরবের লোক হাজার চেষ্টা করেও কূপের ভেতরে কিছু ফেলতে পারবে না। আমি এক্ষুনি গিয়ে কাঠের ঢাকনা বানানোর ব্যবস্থা করছি দাদা। হেমরাজ্যের কারাগার। রাজা অরুণ আবার বন্দি বিকলের সামনে এসে দাঁড়ায়। বিকল তার দিকে তাকিয়ে কুটিল হাসি হাসে। তুমি আর তোমার প্রভু ভেবেছিলে জলের কূপের হুমকি দিয়ে আমাকে ভয় দেখাবে? তোমার প্রভু কাল ভৈরবের ওই বোকা চাল আমি ব্যর্থ করে দিয়ে এসেছি। প্রাসাদের প্রধান জলের কূপ এখন ভারী কাঠের ঢাকনা দিয়ে শক্ত করে বন্ধ করা হয়েছে। তোমার প্রভুর ক্ষমতা নেই সেখানে এক ফোঁটা তেঁতুল রস মেশানো। রাজা অরুণ, আপনি সত্যি খুব সাধারণ মানুষের মতো চিন্তা করেন। আপনি ভেবেছেন কাঠের ঢাকনা দিয়ে আপনি জিতে গেলেন। আমার প্রভু কাল ভৈরব যা বলেন তার পেছনে অন্য কোনো বড় উদ্দেশ্য লুকিয়ে থাকে। আপনি সেটা বুঝতেও পারেননি। তুমি হাসছো কেন গুপ্তচর? তোমার প্রভুর সব উদ্দেশ্য আমি কাঠের ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়েছি। আর সূর্যাস্তের পর তুমি নিজেই দেখবে যে তোমার প্রভু তোমাকে বাঁচাতে পারলো না। তোমাকে আমি এই কারাগারে সারা জীবন আটকে রাখবো। রাজা অরুণ, আপনি তো শুধু কূপের দিকে তাকিয়ে আছেন, কিন্তু আপনি কি একবারও ভেবেছেন যে জলের কূপটা শুধু একটা ফাঁদ ছিল? আমার প্রভু কাল ভৈরব ঠিক যা চেয়েছিল আপনি সেটাই করেছেন। এবার আসল খেলাটা শুরু হবে। কাল ভৈরবের অন্ধকার গুহা। কাল ভৈরব তার জাদুর আয়নায় জলের কূপ বন্ধ করার দৃশ্য দেখে একা একা বিকট শব্দে হাসছে। বোকা অরুণ,
তুই সত্যি একটা কাঠের ঢাকনা দিয়ে কূপ বন্ধ করে দিলি। তুই ভাবলি আমি জলের কূপেতে তো রস মেশানোর জন্য এত বড় হুমকি দিয়ে চিঠি পাঠাবো? তুই তো সাধারণ একটা বুদ্ধির কাছে হেরে গেলি। কাল ভৈরব তার জাদুর দণ্ড দিয়ে আয়নায় একটা আঘাত করে। আয়নার ছবিটা বদলে গিয়ে প্রাসাদের অন্য একটা অংশের দৃশ্য ভেসে ওঠে। জলের কূপের হুমকি তো শুধু তোদের নজর বাইরের দিকে ঘোরানোর জন্য ছিল। তুই আর তোর প্রহরীরা সবাই যখন ওই কূপ পাহারা দিতে ব্যস্ত, তখন আমার আসল লক্ষ্য তো প্রাসাদের ভেতরে অন্য কিছু। তুই আমাকে আটকাতে গিয়ে নিজের সবচেয়ে বড় বিপদটা নিজে ডেকে আনলি। এবার দেখ কাল ভৈরব কিভাবে তোর প্রাসাদের শান্তি চৌরমার করে দেয়। হেমরাজ্যের রাজকীয় বারান্দা। রাজা অরুণ এবং যোগুবাবু দাঁড়িয়ে আছে। হঠাৎ অরুণের চোখে মুখে একটা আতঙ্কের ছাপ ফুটে ওঠে। বাবা, আমরা কত বড় একটা ভুল করে ফেলেছি। কাল ভৈরব তো আমাদের বোকা বানিয়ে দিল। আমরা সবাই মিলে প্রাসাদের বাইরে ওই প্রধান জলের কূপ পাহারা দিতে ব্যস্ত ছিলাম, আর ঠিক সেই সুযোগে প্রাসাদের ভেতরের দিকটা তো একদম অরক্ষিত হয়ে পড়েছিল। রাজপুত্র, তুমি তো ঠিকই বলেছো। আমরা তো একবারও প্রাসাদের ভেতরের দিকটার কথা ভাবিনি। কাল ভৈরব তো চিঠিতে জলের কূপের কথা লিখে আমাদের সবার নজর বাইরের দিকে ঘুরিয়ে দিয়েছিল। তার মানে শয়তানটার আসল লক্ষ্য প্রাসাদের ভেতরে ছিল। ঠিক তাই বাবা, কাল ভৈরবের লোকেরা এই সুযোগে প্রাসাদের ভেতরে ঢুকে পড়ে বড় কোনো সর্বনাশ করে দিয়ে গেছে। আমার মন বলছে আমাদের প্রধান খাদ্য ভাণ্ডারের দিকে ওদের নজর ছিল, কারণ খাবার আর জল ছাড়া তো হেমরাজ্যের মানুষ বাঁচতে পারবে না। আমাদের এক্ষুনি ভাণ্ডার ঘরের দিকে ছুটে যেতে হবে। আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না রাজপুত্র। চলো আমরা এক্ষুনি গিয়ে দেখি শয়তানটা আমাদের খাবারের ভাণ্ডারের কোনো ক্ষতি করলো কিনা। বিধাতা যেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন। রানী রূপমঞ্জুরির রাজ্যের রাজপ্রাসাদ। রূপমঞ্জুরি চিন্তিত মুখে তার কক্ষে পায়চারি করছে। তার এক বিশ্বস্ত দাসী পাশে দাঁড়িয়ে আছে। জানিস দাসী, আমার মনটা আজ ভীষণ কোগাইছে। হেমরাজের ওপর দিয়ে নিশ্চয় কোনো বড় ঝড় বয়ে যাচ্ছে। কাল ভৈরব নামের ওই শয়তানটা বারবার চারুলতার অরুণের ওপর আঘাত আনার চেষ্টা করছে। ওরা দুজনে তো আমার নিজের ভাই বোনের মতো। ওদের বিপদে তো আমি এখানে চুপ করে বসে থাকতে পারি না। মহারানী, আপনি এত চিন্তা করবেন না। হেমরাজের রাজা অরুণ অনেক সাহসী। তিনি ঠিকই নিজের রাজ্যকে রক্ষা করতে পারবেন। আপনার কি মনে হয় আমাদের এখান থেকে কোনো সাহায্য কি পাঠানো উচিত? কাল ভৈরব যতই শয়তানি করুক, চারুলতা আর অরুণের ওপর কোনো আঁচ আমি আসতে দেব না। আমার এই রাজ্য থেকে সব সময় আমি ওদের পাশে আছি। তুই এখনই আমাদের প্রধান সেনাপতিকে ডেকে পাঠা। আমি চাই আমাদের রাজ্যের সেরা কয়েকজন গুপ্তচর সাধারণ পোশাকে হেমরাজ্যের আশেপাশে নজর রাখুক। অরুণের কোনো সাহায্য লাগলে আমরা এখান থেকে পাঠাবো। আপনার আদেশ এখনই পালন করা হচ্ছে মহারানী। আমি এখনই সেনাপতি মশাইকে খবর দিচ্ছি। আপনি একদম চিন্তা করবেন না। বিধাতার কৃপায় হেমরাজ্যের কোনো ক্ষতি হবে না। হেমরাজ্যের প্রাসাদে চারুলতার কক্ষ। চারুলতা অজানা আশঙ্কায় চিন্তিত হয়ে বসে আছে। রানী মধুবালা তার পাশে বসে পরম স্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মা, কাল রাত থেকে আমার ভেতরে কেমন যেন একটা ভয় কাজ করছে। জলের কূপে বিষ মেশানোর খবরের পর থেকে আমি আর শান্তিতে শ্বাস নিতে পারছি না। কাল ভৈরব আমাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে। আমরা কি সত্যি আমাদের এই হেমরাজ্য রাজপরিবারকে বাঁচাতে পারবো? তুমি একদম ভয় পেও না চারুমা। আমি যতদিন বেঁচে আছি অরুণ আর তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমি তোমাদের মাথার উপর বট গাছের মতো ছায়া দিয়ে আগলে রাখবো। শয়তানের যত বুদ্ধি থাক না কেন, সত্য আর ন্যায়ের কাছে হার তাদের মানতেই হবে। তুমি শুধু বিধাতার উপর নিজের বিশ্বাসটুকু অটল রাখো। আপনার কথাগুলো শুনলে আমার বুকে অনেক সাহস ফিরে আসে মা, কিন্তু অরুণের জন্য আমার বড্ড চিন্তা হয়। ও তো একা হাতে প্রাসাদের সব দিক সামলাচ্ছে। কাল ভৈরব যদি অরুণের কোনো ক্ষতি করে দেয়? অরুণের গায়ে আঁচড় কাটার ক্ষমতায় কাল ভৈরবের নেই। আমাদের পরিবারের একতাই আমাদের সব থেকে বড় শক্তি চারু। আর তুমিই তো অরুণের সবচেয়ে বড় শক্তি। তুমি নিজে যদি ভয় পেয়ে যাও তবে অরুণ তো দুর্বল হয়ে পড়বে। আমি আছি তোমাদের সাথে, একদম চিন্তা করো না। মধুপুর রাজপ্রাসাদে রাজা মধুরাজার কক্ষ।
তাদের দুজনের মন ভীষণ উদাস, কারণ তাদের সমস্ত চিন্তা এখন হেমরাজ্যকে ঘিরে। মহারাজ, আমরা এখানে মধুপুরে এই আরামদায়ক রাজপাটে বসে আছি ঠিকই, কিন্তু আমার মনটা সবসময় হেমরাজ্যের চারু আর অরুণের কাছে পড়ে থাকে। ওরা তো বয়সে এখন অনেক ছোট, এত বড় একটা শত্রুর মোকাবেলা ওরা কিভাবে করছে কে জানে। আমার তো মনে হয় আমাদের একবার হেমরাজ্যে ঘুরে আসা উচিত। তুমি একদম ঠিক বলেছ লতা, আমার মনটাও হেমরাজ্যের জন্যই পড়ে আছে। কাল ভৈরব এমন এক শয়তান যে কখন কোথা দিয়ে আক্রমণ করবে কেউ বুঝতে পারবে না। কিন্তু আমরা যদি এখন দলবল নিয়ে হেমরাজ্যে যাই, তবে কাল ভৈরব হয়তো সতর্ক হয়ে যাবে। এতে অরুণের কাজের অসুবিধাই বেশি হবে। তাহলে তাহলে আমরা কি করব মহারাজ? আমরা কি শুধু দূর থেকে ওদের বিপদের কথাই শুনে যাব? চারুলতা তো আমার নিজের মেয়ের মতো, ওর বিপদে কিছু করতে না পারলে আমার যে খুব কষ্ট হয়। আমরা এখান থেকে অরুণের খোঁজ খবর রাখবো। সেনাপতি রাজেশ তো গুপ্তচরদের মাধ্যমে সব খবরই আনছেন। বিধাতার কাছে প্রার্থনা কর লতা, আমাদের ছেলে মেয়ে দুটোকে সবসময় মায়াজালা চক্রান্ত থেকে নিরাপদে রাখেন। দরকার হলে আমরা মধুপুর থেকে সব রকম সাহায্য পাঠাতে প্রস্তুত আছি। হেমরাজ্যের প্রধান খাদ্য ভাণ্ডারের সামনে ভ্যাবলা এবং ক্যাবলা পাহারায় এসেছে। হঠাৎ ভাণ্ডারের বিশাল দরজার দিকে তাকিয়ে তারা দুজনই চমকে ওঠে। সর্বনাশ হয়ে গেছে ক্যাবলা, এই দেখ ভান্ডারের ঘরের বড় তালাটা ভাঙা অবস্থায় মাটিতে পড়ে আছে রে। আর দরজার আসল চাবিটা গায়েব। কেউ তো দরজার তালা ভেঙে ভেতরে চাবি চুরি করে নিয়ে গেছে রে। তুই একদম ঠিক বলেছিস ভাবলা। তার মানে অরুণদাতার সন্দেহটাই ঠিক ছিল। আমরা সবাই যখন এই জলের কূপের কাছে পাহারা দিতে ব্যস্ত ছিলাম, তখন কালভৈরবের লোকেরা প্রাসাদের এই ফাঁকা দিকটায় এসে আমাদের ভাতে মারার ব্যবস্থা করেছে। এই চাবিটা ছাড়া তো আমরা ভান্ডার ঘরে একদানা চালু বের করতে পারবো না রে। আর দরজাটাও এমন জাদু করে লোহা দিয়ে বানানো যে চাবি ছাড়া কোনোদিনও খোলা সম্ভব নয়। কাল ভৈরব তো আমাদের পুরো হেমরাজের খাবারকে আটকে দিল রে ক্যাবলা। আমাদের এখনই অরুণদাতাকে এই খবরটা দিতে হবে। কালভৈরব আমাদের সবার সাথে একটা ভয়ঙ্কর খেলা খেলছে। ও আমাদের নজর অন্যদিকে ঘুরিয়ে আসল কাজটা ঠিকই হাসিল করে নিয়েছে। চল ভাবলা, অরুণদাতাকে খবরটা দিই। হেমরাজ্যের অবস্থা তো দিন দিন খারাপের দিকে যাচ্ছে। হেমরাজ্যের চিন্তায় চিন্তায় মহারাজ মধুরাজা আর রানী লতাও তো অসুস্থ হয়ে পড়ছেন। তারা তো সব সময় শুধু তাদের কথা ভাবতে ভাবতে তাদের শরীরটাও নষ্ট করে দিচ্ছে। এখন কি আমাদের উচিত না তাদের দিকে একটু একটু খেয়াল রাখা? হেমরাজ্য থেকে ফিরে আসার পর আমাকে তাদের সাথে আলোচনা করতে হবে। অনেক কিছুই তো তাদেরকে জানানো হয়নি। তাদেরকে সবকিছু আমাদেরকে খুলে বলা উচিত। পিতামাতা তো সবসময় সন্তানের জন্য চিন্তা করবেনই। আমার আসার সময় উচিত ছিল তাদেরকে সবকিছু জানিয়ে তাদেরকে সাহস দিয়ে আসা। যাকে জেসমিন তো আছে, ও নিশ্চয় তাদেরকে সান্ত্বনা দিচ্ছে। এখন আমার একটাই উদ্দেশ্য, হেমরাজ্যে গিয়ে অরুণ দাদার পাশে দাঁড়ানো। ভ্যাবলা আর ক্যাবলার মতো মানুষ যারা অরুণ দাদাকে পাশে দাঁড়িয়ে সাহায্য করছে, তাহলে আমি কেন নয়? আমিও চাই সবসময় অরুণ দাদার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করা আর এই বিপদ থেকে রক্ষা করা। মধুপুর রাজ্য তো এখন সম্পূর্ণ সুরক্ষিত, আর সেখানে কোনো বিপদও নেই। কিন্তু হেমরাজ্যের যে অবস্থা, আমার এখন উচিত অরুণ দাদার পাশে গিয়ে তাকে খুব ভালোভাবে সাহায্য করা। না, আর এক মুহূর্ত এখানে দেরি করা যাবে না। আমাকে যত দ্রুত সম্ভব হেমরাজ্যে পৌঁছাতে হবে। হেমরাজ্যের খাদ্য ভাণ্ডারে রাজা অরুণ এবং যোগুবাবু ছুটে আসে। ক্যাবলা এবং ভ্যাবলা সেখানে আগে থেকে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। কাল ভৈরব আমাদেরকে বোকা বানিয়েছে বাবা। জলের কূপ ছিল ওর ফাঁদ, ওর আসল লক্ষ্য ছিল আমাদের খাদ্য ভাণ্ডারের চাবি চুরি করে আমাদের ভাতে মারা। শয়তানটা আমাদের দুর্বল জায়গায় চরম আঘাত করেছে। রাজপুত্র, নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। চাবিটা সব সময় কত পাহারায় থাকে, সেটা ওরা চুরি করলো কিভাবে? হেমরাজের হাজার হাজার প্রজার খাবার তো এই ঘরেই আটকানো থাকে। অরুণ দাদা, আমরা এখন কি করবো? দুদিন পর তো প্রাসাদের সব খাবার শেষ হয়ে যাবে। তখন আমরা প্রাসাদের প্রজাদের কি খেতে দেবো? কাল ভৈরব তো আমাদের না খেয়ে মেরে ফেলার বন্দি করছে। ভ্যাবলা, তুমি চিন্তা করো না। রাজা অরুণ বেঁচে থাকতে হেমরাজ্যের কোনো প্রজারা না খেয়ে মরবে না। কাল ভৈরব ভেবেছে চাবি চুরি করে আমাদের হারিয়ে দিয়েছে, কিন্তু সে জানে না যে সে এবার একটা ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছে। আমি এর শেষ দেখেই ছাড়বো।
কালভৈরবের অন্ধকার গুহা। কালভৈরব একা গুহায় বিকট শব্দে অট্টহাসি হাসছে। তার এক হাতে খাদ্য ভাণ্ডারে সেই রাজকীয় চাবিটা জ্বলজ্বল করছে। তুই একটা আস্ত বোকা। তুই সারা রাত জেগে তোর এই জলের কূপ বাঁচালি, কিন্তু আমি তো তোর পুরো হেমরাজ্যের খাবার নিজের কবজায় নিয়ে নিলাম। এবার তুই কি করবি শুনি? তোর প্রজারা যখন খিদের জ্বালায় তোকে গাল বন্ধ করবে, তখন তুই কোথায় পালাবি? কালভৈরব চাবিটার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে হাসতে থাকে। তার মনে হচ্ছে হেমরাজ্য এখন পুরোপুরি তার হাতের মুঠোয়। আমি শক্ত হাত দিয়ে তোকে হারাতে পারিনি ঠিকই, কিন্তু বন্দি দিয়ে তোকে আমি ভিখারি বানিয়ে ছাড়বো। এই চাবিটা এখন আমার কাছে, আর প্রাসাদের সমস্ত খাবার এই লোহার দরজার ওপাশে পৌঁছবে, আর তুই বাইরে দাঁড়িয়ে শুধু হতাশ হবি। আমার গুপ্তচর বিকটকে বন্দি করার বদলা আমি কড়াই গন্ডায় নিয়ে নিলাম অরুণ। কালভৈরব তার জাদুর আয়নায় হেমরাজ্যের মানুষের ক্ষুধার্ত মুখের ছবি কল্পনা করে চরম আনন্দ পেতে থাকে। তার এই শয়তানি চাল আসলে হেমরাজ্যের জন্য এক বিরাট বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।